জয় গুরু। পরম দয়াল ঠাকুরের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজ ইষ্টকথায় নামের মাহাত্ম্য কথা। নামে যে অসম্ভব সম্ভব হয় ঠাকুর করে দেখিয়েছেন এবং এখনও সেই নামই কিন্তু বহু বহু মানুষের জীবন দান করছে। সেরকমই একটি ঘটনা তুলে ধরছি। 2015 সালের মাঝামাঝি ঘটনা। মালদার অমৃতসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে এক দাদা খুবই কাঁদছিলেন। জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তার কান্না আরও বেড়ে যায়। দু চোখ দিয়ে জলের ধারা বাঁধ মাঝছে না। আমি কিং কর্তব্য বিমুখ হয়ে তার দিকে চেয়ে আছি। কিছুক্ষণ পর সম্বিত ফিরে আসে তার। তিনি জানান তিনি কলকাতা হাইকোর্টের একজন উকিল। মালদা শহরে বাড়ি। কর্মসূত্রে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। বড় মেয়ে শিয়ালদা কোর্টে ওকালতি করেন। ছোট মেয়ে স্নাতকোত্তর পাশ করে চাকরির জন্য কোচিং পড়ছে। স্বাভাবিক ছন্দেই চলছিল তাদের জীবনযাত্রা, তাদের পারিবারিক জীবন। প্রিয়পরমকে মাথায় নিয়ে তারা খুব আনন্দেই ছিল। কিন্তু এর মধ্যে ঘটল এক ছন্দপতন। ছোট মেয়ে বর্ষা কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়। প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তে ভিজে লাল হয়ে ওঠে রাস্তা। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে। কলকাতার ব্যস্তময় শহর। মানুষের নজরে পড়লে কেউ সাহায্য করেনি। তাকে পাশ কাটিয়ে চলে যায় সকলেই তো ব্যস্ত। সময়ের বড় অভাব। মানুষের পাশে দাঁড়াবার সময় কারণ নেই। কিছুক্ষণ এভাবেই চলে যায়। ওই সংস্থারই আরেক ছাত্রী এই মেয়েটিকে দেখে। তার গলায় ঝুলানো আই কার্ড দেখে তার বাড়ির নাম ও ফোন নাম্বার, তার বাড়ির গার্জেনের নাম্বার জোগাড় করে সে তড়িঘড়ি ফোন করে। তারপর সকলকে সাহায্যের হাত চেয়ে সেই মেয়েটিকে নিয়ে যায়, বর্ষাকে নিয়ে যায় হসপিটালে। বাড়ির সকলেই সেই জায়গায় ছুটে আসে হসপিটালে, কিন্তু তারা কিছু করতে পারছে না। এরকম এক দুর্বিষহ অবস্থা। একমাত্র তারা তাদের ইষ্ট দেবতা আমার প্রিয়পরমকে স্মরণ করছে আর তার দেওয়া সৎনাম মনন করছে। ইষ্ট দেবতার পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছে। বেশ কয়েক ঘন্টা কেটে যায়। অপারেশন থিয়েটারে মেয়েটির মাথার পেছনের খুলি ভেঙে গিয়েছে। রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। দীর্ঘক্ষণ অপারেশন করার পর ডাক্তাররা জানান তার জ্ঞান ফিরবে না। 72 ঘন্টা না পেরোলে কিচ্ছু বলতে পারবে না। এদিকে সকলেই নাম করছে। এভাবেই 72 ঘন্টা পার হয়ে গেল, কিছুই হলো না। এভাবে প্রায় দিন যায়, মাস যায়, 3 মাস কেটে যায়, কিন্তু বর্ষা মায়ের জ্ঞান ফেরে না। ডাক্তাররা পরামর্শ করে নিউরো সায়েন্সের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সেখানেও কয়েকদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। মেয়েটি কোমায় চলে গেছে। ডাক্তাররা বলছে ঈশ্বরের উপর আস্থা রাখুন। এমনই এক পরিস্থিতির মধ্যে একটু আলো দেখতে পেলাম। পূজনীয় বাবাইদা নাকি 100 দিনের দীক্ষা পরিক্রমায় মালদায় আসছেন। অমৃত স্বস্তি শিবিরে পৌঁছান সেই দাদা। বলে রাখি দাদার নাম বিজয় দাদা। কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানে আচার্যদেবের দর্শন প্রণামের সুযোগ হলেও নিবেদন করার সুযোগ হয়নি। তিনি এখান থেকে বেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন মন্দিরে চলে যান। তার মেয়ের চিকিৎসার কাগজপত্র দেখানো না হয়েতে এই কান্নাকাটি হচ্ছিল। বিজয়দার মুখে তার মেয়ের জীবনের সমস্ত ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। কিছুক্ষণ নিস্তব্ধে কেটে যায়।
কারো মুখে দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। নিস্তব্ধতা কাটিয়ে এক সময় বিজয়দাকে বলি, দাদা, আপনি ভোর 4টা, 4:30টার মধ্যে মালদা শহরে সম্রাট হোটেলের কাছে চলে আসুন। আমি আপনাকে পূজনীয় বাবাইদার কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল পূজনীয় বাবাইদা, এখন যিনি বর্তমান আচার্যদেব, গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে প্রার্থনা করে বেরিয়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই সূত্রে ভোর 4:30টার আগেই 4:20 নাগাদ তাকে বালুরঘাট নামিয়ে বাসে করে গঙ্গারামপুরে স্ট্যান্ডে নেমে সেখান থেকে রিক্সা করে মন্দিরে পৌঁছালাম। স্বর্গীয় মিলন দাদা গঙ্গারামপুরের মন্দিরে এক সময় দায়িত্বে ছিলেন। তার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ছিল। সময় সুযোগ পেলে তার কাছেই চলে আসতাম, তার সঙ্গে ইষ্টকর্মে সঙ্গ দিতাম। তার সুবাদেই আমি ইষ্ট পরিবারের কাছে আসার সুযোগ ও সেবা করার সুযোগ পাই। কাকিমাও খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন। যখন গঙ্গারামপুরে বিজয়দাকে নিয়ে প্রবেশ করি তখন মন্দিরে বিনতি প্রার্থনা শেষ হয়েছে। পূজনীয় বর্তমান আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদাকে প্রণাম করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন। কাকিমাকে সমস্ত কথা খুবই অল্প সময়ের মধ্যে বললাম এবং তার কাছে আমাদের কাগজপত্র বার করে দেওয়ায় তিনি তার পাশে দাঁড়াতে বললেন। কাকিমা পূজনীয় বর্তমান আচার্যদেবকে আমাদের বিষয়টি নিবেদন করেন। তিনি ধৈর্য সহকারে শুনে কাগজগুলি এক এক করে দেখে আমাকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর সদাপ্রিয় বসুদাকে চেনেন? না চিনলে সূর্য সেন স্ট্রিটে 68 নম্বর মন্দিরে ডাক্তার অমরদার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলতে পারেন। আমার দিকে তাকিয়ে ভুবন ভোলালো হাসি নিয়ে চলে গেলেন। পিছন পিছন আমরাও চলতে থাকি। কয়েক মিনিট বাদে রওনা দিলেন। আমরাও ঠাকুরকে প্রণাম করে কাকিমার সঙ্গে দেখা করে মালদা উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সেই রাত্রেই দার্জিলিং মেল করে কলকাতায় পৌঁছালাম। 68 নম্বরে মন্দিরে এসে ডক্টর অমরদার কাছ থেকে সদাপ্রিয় বসুদার ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলি এবং এটাও জানাই পূজনীয় বাবাইদা বর্তমান আচার্যদেব তার সাথে যোগাযোগ করার কথা বলেছেন। এটাও জানাই সব সাক্ষাতের শুনব বললেন তিনি সেদিনই সকাল 10টা নাগাদ অমরধামে আসতে বললেন। আমরা সময়ের আগেই সেখানে পৌঁছে যাই। কিছুক্ষণ পর ডক্টর সদপ্রিয়দা তার চেম্বারে বসেন। আমরা জয়গুরু দিয়ে চেম্বারে প্রবেশ করি, নিজের পরিচয় দিই। ডক্টরবাবু জানান অল্প কয়েকদিন হলেও তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন। এরপর বিজয়দার মেয়ের চিকিৎসার সমস্ত কাগজ দেখতে থাকেন এবং জানান তিনি সেদিনই বিকেল 4টা নাগাদ নিউরোসায়েন্স হসপিটালে গিয়ে তার মেয়েকে দেখতে যাবেন। আমাদেরও সবাইকে উপস্থিত থাকতে বললেন। আমরা তার কথা মতো বিকেলের দিকে হাসপাতালে উপস্থিত হই। তিনিও সময় মতো এসে তিন মাস অচৈতন্য পড়ে থাকা মেয়েটির চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টরবাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন। এই মুহূর্তটা জানানোর জন্য আমার এই লেখা। আমি বিভিন্ন সৎসঙ্গে গিয়ে এই ঘটনার কথা সকলকে জানিয়েছি। আমি ডক্টরবাবুর পাশে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে বিজয়দা, রুগীর ডান দিকে তার মা, বাম দিকে তার দিদি। আমরা তিনজন রুগীর পায়ের দিকে। ওই ওয়ার্ডের সকলেরই দৃষ্টি আমাদের দিকে। ডক্টর সদাপ্রিয় বসুদা মৃতপ্রায় সেই মেয়েটির বাম পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুজে নাম করেন। চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বলেন, মেয়ের নাম ধরে ডাকুন তো। বাবা ধরা গলায় ডাকলেন, বর্ষা, বর্ষা, বর্ষা মা। মুহূর্তের মধ্যে জাদু করে জাদুর দণ্ড ছোঁয়ানোর মতন 3 মাস ধরে অচৈতন্য অবস্থা পড়ে থাকা বর্ষা চোখ খুলল। তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা। হাত ও পায়ের আঙুল নড়ল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না।
সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডক্টরবাবুর কাছে। ইনি কে? নিজেদের মধ্যে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন। আমি মৃত গুবরে পোকার গল্প শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, কিন্তু নিজের চোখের সামনে একই দেখলাম। নিজের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো। কি করে এটা সম্ভব? কি দেখলাম? বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে এও কি সম্ভব? কিন্তু সব ঘটনা যে আমারই সামনে ঘটল, নিজের চোখকে কি করে অবিশ্বাস করি, অস্বীকার করি কি করে? ডাক্তারবাবুর দিকে তাকাতে পারলাম না, চোখ জলে ভরে গিয়েছে, কথা বলতে পারলাম না, গলা ধরে আসছে। ডাক্তারবাবু বললেন, নামে সবই সম্ভব হয়। পুণ্যপুঁথিতে শ্রী ঠাকুর বলেছেন, নিঃসন্দেহ চিত্তে প্রাণ ভরে নাম করে যা, সব হবে। যা ভাবছ হয় না, তা সব হবে। অসম্ভব সম্ভব হবে। আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। 9ই ফেব্রুয়ারি এবং 10ই ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার সৎসঙ্গে কেন্দ্র ও মহানন্দপল্লী মন্দির উদ্বোধন উপলক্ষে ডক্টর সদাপ্রিয় বসুদাকে প্রধান বক্তা হিসেবে ঠাকুরবাড়ি দেওঘর থেকে পূজ্যপাদ আচার্যদেব পাঠিয়েছেন। এই সংবাদ পেয়ে বিজয়দাকে ফোন করে বললাম। তিনি সেখানে এসেছিলেন। ডক্টরবাবুকে জানান, মেয়ে এখন কথা বলার চেষ্টা করছে, তবে পরিষ্কার হচ্ছে না। সেই সঙ্গে দিন কয়েক আগের তোলা মেয়ের ছবিও দেখালেন। এই ঘটনা থেকে ব্যক্তিগত উপলব্ধি, গভীর বিশ্বাসের সঙ্গে একাগ্রচিত্তে নিষ্ঠাসহ নাম করলে এবং তার দেওয়া পঞ্চনীতি পালন করলে সমস্ত রকম দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই সৎনামের প্রভাবে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন একসময় পরম দয়াল ঠাকুর আমার। আর আবারও এক সুন্দর ঘটনার মধ্য দিয়ে সেই কথাই আবারও প্রমাণ হলো যে নামে অসম্ভব সম্ভব হয়। ঠাকুর বলছেন, প্রাণ ভরে নাম কর। নাম নাম এই নামে সমস্ত জঞ্জাল আমাদের মনের পুড়ে ছাই হয়ে যায়। আসুন আমরা সকলে পরমপিতাকে মাথায় করে তার দেওয়া পঞ্চনীতি পালন করে ঠাকুরেরই বলা উষায় নিশায় মন্ত্র সাধনে চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করায় তব। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের যে পথে নিয়ে চলেছেন, আমরা তাকে অনুসরণ করে পরমপিতার দিকে এগিয়ে যাই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, সকলের সুস্থ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি পরমপিতার চরণে। জয় গুরু। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।